তরঙ্গের তৃতীয় পার্টে আজকে আমরা বিট, বিট নিয়ে একটু পড়ালেখা করবো। বিট জিনিসটা কি, বিট কিভাবে ফর্মেশন হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখবো আর কি। তো তরঙ্গ আসি 3 নম্বরে, প্রথমে আসি বিট কাকে বলে। বিট হচ্ছে প্রায় সমান কম্পাঙ্ক এবং বিস্তারের দুটি শব্দ তরঙ্গের পরিপাতনের ফলে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে। এই ঘটনাকে বলা হচ্ছে বিট। তাহলে এখানে আমরা বলছি প্রায় সমান কম্পাঙ্ক এবং বিস্তারের, মানে সবকিছুই মোটামুটি সেম থাকবে, শুধুমাত্র কম্পাঙ্কটা একটু ভিন্ন হবে। তাহলে দুটো শব্দ যে পরিপাতিত হয়ে বিট গঠন করবে, এখানে প্রশ্ন হচ্ছে এই যে কম্পাঙ্কের পার্থক্য কত হতে হবে। বলা হয়ে থাকে অ্যারাউন্ড 10 হার্জ, 10 হার্জের কাছাকাছি যদি কম্পাঙ্কের পার্থক্য হয় তাহলে বিট গঠনের সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে আসো আমরা ধরনের দুটো যদি সমীকরণ বিবেচনা করি বিটের জন্য, তাহলে সঙ্গত আমি বলেই ফেললাম, আর লেখার দরকার নেই, বা তোমরা এখান থেকে লিখে নিও যে প্রায় সমান কম্পাঙ্ক এবং বিস্তারে লিখে ফেললাম বিট বলে। কেমন? তাহলে দুটো তরঙ্গ লাগবে এখানে, শব্দ তরঙ্গ। একটা হচ্ছে সাইন, আমরা জানি 2πf1t, আমরা এই ফর্মেশন দিয়ে লিখব। আমরা জানি ওয়াই সমান এ সাইন থিটা, থিটা মানে ওমেগা টি, ওমেগা মানে 2πf, মানে এ সাইন 2πf1t। আরেকটা হচ্ছে এ সাইন 2πf2t। এইখান থেকে আমি এই যে তরঙ্গের উপরিপাতন নীতি থেকে আমরা জানি ওয়াই সমান কি হবে, y1 + y2। তরঙ্গের উপরিপাতন নীতি আমাদেরকে বলে। তাহলে y সমান y1 + y2, আমরা যদি দুটো সমীকরণ বসিয়ে sin c + sin d সূত্র প্রয়োগ করি তাহলে এই সমীকরণটা পাওয়া যাবে 2πf1 + f2/2 × t cos f1 - f2/2 × t। এই যে লব্ধি সমীকরণটা পাওয়া যাবে। তো এই লব্ধি সমীকরণে যদি আমি কল্পনা করি যে আমরা যে বলেছিলাম যে এটা একটা লব্ধি তরঙ্গের সমীকরণ, তো তরঙ্গের সমীকরণ মানে কি, y সমান a sin থিটা। সাইনকে আমরা রাখি, সাইন ছাড়া বাকিটাকে আমি কি বলতে পারি, বিস্তার বলতে পারি। এই যে পুরোটাকে আমি বিস্তার বলতে পারি। তাহলে আমি লিখতে পারি y y এর জায়গায় আমি লিখব y সমান a sin 2π × ft, বড় হাতের f লিখলাম। তো যেখানে এই যে বড় হাতের f, এটা হচ্ছে যে আমরা যে নতুন তরঙ্গের বা শব্দের তরঙ্গের সমীকরণ পাবো তার কম্পাঙ্ক। কেমন? তাই আমি লিখতে পারি f1 + f2/2, আর তার বিস্তার হচ্ছে 2a cos 2π × f1 - f2/2 × t। এই যে সমীকরণ। তাহলে আমরা বলতেছি যে মানে পরিপাতনের ফলে শব্দের তীব্রতার এই যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, তো বৃদ্ধি বা হ্রাস এটা কখন হবে? শব্দের তীব্রতা বেশি হলে তো আমরা জানি একটা শব্দের শব্দোচ্চতা বেড়ে যাবে না। শব্দের তীব্রতা তাকেই বলে, শব্দের তীব্রতা মূলত শব্দোচ্চতাকে বোঝায়। তাহলে আমরা এ ম্যাক্সিমাম হলে শব্দের তীব্রতা ম্যাক্সিমাম হবে, যেহেতু শব্দের তীব্রতা I is proportional to a square লেখা হয়। তার মানে এ ম্যাক্সিমাম হলে I ম্যাক্সিমাম হবে। তো এ ম্যাক্সিমাম কখন হবে? যদি cos এর সাথে যা আছে, মানে cos থিটার মান যদি সর্বোচ্চ হয় তাহলে এ ম্যাক্সিমাম, cos থিটার মান সর্বনিম্ন হলে এ মিনিমাম, মানে শব্দের হ্রাস ঘটবে। তাহলে আমরা অলরেডি স্থির তরঙ্গে দেখিয়েছি যে কখন ম্যাক্সিমাম হয় মিনিমাম হয় সেটার শর্ত কিভাবে বের করা যায়। সেখান থেকে আমরা যদি বলি মানে এই যে তীব্রতা সর্বোচ্চ হওয়ার শর্ত, মানে তীব্রতার সর্বোচ্চ হওয়ার শর্তটা আমরা জাস্ট বের করে বলছি যে এটা তোমরা অলরেডি যেহেতু বের করা শিখেছো, তাহলে আমি জাস্ট টি সময়, এটা নির্দিষ্ট সময় পর পর সর্বোচ্চ হবে সর্বনিম্ন হবে। যেটা স্থির তরঙ্গে ছিল এটা নির্দিষ্ট দূরত্ব পরপর, একটা নির্দিষ্ট দূরত্ব পরপর ছিল, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর। সেটা কত? প্রথমে 0, এরপর হচ্ছে 1/f1 - f2, এরপরে 2/f1 - f2। আর সর্বনিম্ন হওয়ার শর্ত কি? সর্বনিম্ন হওয়ার শর্ত হচ্ছে ওই যে সিমিলারলি যেভাবে আমরা
অ্যান্টি নোটস সরি নোটসের জন্য বের করেছিলাম নিস্পন্দ বিন্দুর জন্য, সেই শর্তটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে, হ্যাঁ এটা তোমরা করে দেখবে আমরা যেভাবে দেখিয়েছিলাম, তো যদি শর্ত হবে টি সমান হবে 1/2 × f1 - f2 3/2 × f1 - f2 এটা আসবে কেমন। হ্যাঁ তাহলে আমরা এভাবে ডট 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 2n + 1 × f1 - f2 সম্বন্ধে এখানে 2 থাকবে। হ্যাঁ এই ফরমেশন আসবে। তাহলে আমি সর্বোচ্চ শব্দ হওয়ার এবং সর্বনিম্ন শব্দ হওয়ার মধ্যবর্তী সময় ব্যবধান পেয়ে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে এটা হলো, এটা একটা ম্যাক্সিমাম সাউন্ড, এটাতে একটা ম্যাক্সিমাম সাউন্ড। তাহলে দুটো ম্যাক্সিমাম সাউন্ডের মধ্যবর্তী সময় ব্যবধান হচ্ছে কি এটা মাইনাস এটা, আর দুটো ম্যাক্সিমাম সাউন্ডের মধ্যবর্তী এই যে একটা ম্যাক্সিমাম সাউন্ড, এটা একটা ম্যাক্সিমাম সাউন্ড, এটাকে আমরা বলছি একটা বিট। হ্যাঁ এই যে বিট, হ্যাঁ তাহলে বিট পেয়ে গেলাম আমরা। সেই বিটের শর্ত তাহলে কি, তাহলে আমরা যদি বলি বিটের শর্তটা আমরা বের করে ফেলি একটু, কত সময় পরে বিট হচ্ছে। তাহলে একটি বিট হওয়ার সময় তাহলে কত, আমরা যদি তৃতীয়টা বিয়োগ প্রথমটা করি তাহলে 1/f1 - f2 - 0 মানে এত সেকেন্ড না, তাহলে মানে 1/f1 - f2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 1/f1 - f2 সেকেন্ডে বিট হয় কয়টি, একটি। হ্যাঁ তাহলে একক সেকেন্ডে বা একক সময়ে বিট কয়টি হবে, 1/f1 - f2, মানে আমরা লিখবো f1 - f2। আমরা অনেক কিছু জানি না যে f1 বড় না f2 বড়, সেজন্য আমরা লিখি এটাকে, আমরা এইভাবে লিখি যে f1 ডিফারেন্স f2, মানে তাদের দুটোর ব্যবধানকে বোঝাচ্ছি, যেহেতু আমি জানি না কোনটা বড়। এখন ধরা যাক এই প্রতি সেকেন্ডে, এই যে আমি যে 1 সেকেন্ডে বললাম, বা প্রতি সেকেন্ডে সৃষ্ট এই বিট সংখ্যাকে আমরা বইয়ের সাথে মিলিয়ে n ধরে নিচ্ছি। হ্যাঁ সৃষ্ট বিট সংখ্যা যদি n হয় তাহলে n সমান হচ্ছে f1 ডিফারেন্স f2, f1 ডিফারেন্স f2। হ্যাঁ ওকে, তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, n = f1 ডিফারেন্স f2। মানে যদি আমি জানি f1 বড় তাহলে f1 আগে লিখবো, যদি জানি f2 বড় তাহলে f2 আগে লিখবো, এই হলো ব্যাপার। এখন এই যে আমরা বিট পেলাম এবং বিট আলোচনা করার মাধ্যমে একটা সমীকরণ পেয়ে গেলাম, এই সমীকরণ ব্যবহার করে আমরা অজানা কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে অজানা কম্পাঙ্ক নির্ণয় এটা একটা বড় প্রশ্ন ছিল আমাদের সময়। আমরা যখন আমাদের সময় মানে 2014 সালের আগে, হ্যাঁ যখন সৃজনশীল ছিল না, তখন এইটা প্রমাণ আসতো, প্রমাণ করা যে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা n সমান f1 ডিফারেন্স f2, এটা প্রমাণ আসতো। এবারে আরেকটা প্রশ্ন আসতো, সেটা হচ্ছে বিটের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো। বিটের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো। আব্বু যাও বাবা। তাহলে এখানে আসলে কার কম্পাঙ্ক নির্ণয় করবো, কম্পাঙ্ক নির্ণয় করি আমরা হচ্ছে সুর শলাকা বা টিউনিং ফর্কের। হ্যাঁ এই যে আমি দুটো টিউনিং ফর্ক আঁকছি, এটা একটা আর একটা টিউনিং ফর্ক। টিউনিং ফর্কগুলো আসলে কি, টিউনিং ফর্কগুলো হচ্ছে মানে কতগুলো স্টিলের রড দিয়ে এই আকৃতির তৈরি করা হয় আর কি। হ্যাঁ তো আমি যদি একটা টিউনিং ফর্ক এভাবে ধরে একটা রাবার প্যাড দিয়ে মাথায় বাড়িয়ে দিই তাহলে সেটা কি হবে, কম্পিত হবে। তাহলে এই যে কম্পন যেহেতু আছে নিশ্চয়ই তাহলে তার কম্পাঙ্ক আছে। তো টিউনিং ফর্কগুলোর গায়ে লেখা থাকে, ধরো এটা লেখা থাকবে 256 হার্টজ, এটা লেখা থাকবে 312 হার্টজ বা 260 হার্টজ,
62 হার্টজ এরকম লেখা থাকবে, ঠিক না? তাহলে দুটো যেহেতু 10 হার্টজের কাছাকাছি কম্পাঙ্কের পার্থক্য, আশা করা যায় কি হবে, বিট গঠন করবে না। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করা হয় সেটা হলো একটা কম্পাঙ্ক দেওয়া থাকে আর একটা বের করতে বলে এবং বিট দেওয়া থাকে। তো আমাকে যদি বলে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা n দেওয়া থাকলে সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা ধরলাম n হলে এবং সুষলকা এর কম্পাঙ্ক যদি a হয়, সুষলকা এর কম্পাঙ্ক ধরলাম দেওয়া আছে এবং এটা ধরলাম 256 হার্টজ। হ্যাঁ, তাহলে আমাকে বলে বি এর কম্পাঙ্ক, বি এর কম্পাঙ্ক কত, এই ধরনের প্রশ্ন হয় আর কি। তো বি এর কম্পাঙ্ক তাহলে কি হতে পারে, বি এর কম্পাঙ্ক হতে পারে যেহেতু n দেওয়া আছে, তাহলে আমি ধরা যাক এখানে আমি জানি না, আমরা জানি যদি সমীকরণটা আমরা লিখি যে এফ এ ডিফারেন্স এফ টু, আমাদের তো জানা আছে এটা না, মানে আমি তো আবার জানি না, যেহেতু শুধু এ দেওয়া আছে, বিটটা কত জানলে না আমি বুঝতে পারবো কোনটা বড়। তো আমরা কি করবো এক্ষেত্রে, ধরে নিব এ বড় এবং আবার ধরবো বি বড়, দুটো শর্তকে সামনে রেখে আমরা যদি কাজ করি তাহলে আমি কি পাবো, আমার দরকার এফপি। তো এফপি যদি আমি বের করি, দেখো যদি এফবি কি হয়, বড় হয়, এফবি যদি বড় হয় তাহলে আগে হবে, তাহলে এফবি মাইনাস এফ এ, তখন এফবি হবে এন প্লাস এফ এ। দেখো হ্যাঁ, এফ এটা ওই পাশে চলে যাবে, এফবি যদি বড় হয়, এফ ইজ গ্রেটার দেন এফ এ হলে আমি এফপি পাচ্ছি এন প্লাস এফ এ, মানে 256 যোগ এটা কত, যেটা একটা ভ্যালু দেওয়া থাকবে 5 4 6, হ্যাঁ, তখন সেটা যোগ করবো। আবার যদি এফবি যদি ছোট হয় তাহলে কি হবে, এফবি ছোট হলে তাহলে এরকম হবে, তখন আমি এফবি পরে লিখবো, মানে এফ এ মাইনাস এফবি। এফ এ মাইনাস এফবি হলে কি হবে, এফ এ মাইনাস এন হবে। দেখো এফবি গ্রেটার দেন লেস দেন এফ হলে, দেখো দুটো সূত্র, তাহলে আমি দুটো কম্পাঙ্ক হচ্ছে। তো এন যদি হয় এম 5 হলে এন 5 হয়, তবে আমরা দেখতে পাচ্ছি এফবি কত হবে, এফবি হবে 5 প্লাস 256 হার্টজ, আর যদি এফবি বা দুটো অ্যান্সারই নিতে হবে, 256 মাইনাস 5 হার্টজ, এটা হবে 261 হার্টজ, এটা হবে 251 হার্টজ। অ্যান্সার দুটো পাওয়া যাচ্ছে। এতটুকু কন্ডিশন দেওয়া থাকলে আমরা দুটোকে অ্যান্সার দিয়ে দিব, এতটুকু কন্ডিশন দেওয়া থাকলে আমরা দুটোকে অ্যান্সার দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু আসলে কি দুটো অ্যান্সার হবে, হবে তো একটা অ্যান্সার। তাহলে কোনটা সঠিক, মানে কি ছোটটা না বড়টা, এটা আমাদের বের করতে হবে। এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের আরেকটু কাজ করতে হবে। আরেকটু কাজটা কি, এটা হলো কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে বলা হবে যে এই যে ধরলাম আমি বি বের করব, তাহলে বি বের করবো, এখন বি কোনটায়, এটা না এটা, সেটা বের করার জন্য আরেকটু কাজ করতে হবে। সেটা কি বলা থাকবে, বি কে একটু ঘষে হালকা করে পুনরায় দুটো একত্রে শব্দায়িত করবে, শব্দায়িত করার পর বিট কত উৎপন্ন হয় সেটা দেখবে, সেটা দেখে একটা ডিসিশনে যাবে। সেটা ঘষে হালকা করে হতে পারে, বা এখানে মোম লাগিয়ে বা একটা গুণের তার পেঁচিয়ে ভারী করে হতে পারে। তো দুটো ক্ষেত্রে এখন পরে এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে সেটা আমরা বের করবো কীভাবে, সেটা বের করার জন্য এখন একটু ছোটখাটো পরীক্ষার এই কথাটা আমাদের লিখতে হবে, মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে যদি এই যে বি কে ভারী করে শব্দায়িত করলে তিনটা ঘটনা করতে পারে। এক, বিট বাড়তে পারে, বিট বাড়লে, দুই, বিট কমলে, তিন, বিট সমান থাকতে পারে। সমান থাকলে তাহলে কি হবে, তাহলে আমরা জাস্ট মনে রাখবো যদি বিট বাড়ে, হ্যাঁ, ভারী করার পরে যদি বিট বাড়ে তাহলে বি এর কম্পাঙ্ক এ এর চেয়ে ছোট, বি এর কম্পাঙ্ক এর চেয়ে ছোট, মানে কম, বি এরটা এর কম, আর বিট কমলে বি এর কম্পাঙ্ক এর বড়।
আর বিট সমান থাকলে বি এর কম্পাঙ্ক এর বড়। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এটা হলো যদি ভারী করে শব্দায়িত করি। তো যদি আমরা হালকা করি তাহলে কি হবে? হালকা গুলো তিনটে ঘটনা করতে পারে। বিকে হালকা করে শব্দায়িত করলে, হালকা করে শব্দায়িত যদি করি, এক বিট বাড়তে পারে, বিট কমতে পারে, বিট সমান থাকতে পারে। তাহলে কি হবে? এক্ষেত্রে মনে রাখতে হবে বিট যদি বাড়ে তাহলে বি এর কম্পাঙ্ক বড়, আর বিট যদি কমে বি এর কম্পাঙ্ক ছোট। বিট যদি সমান থাকে তাহলে বি এর কম্পাঙ্ক ছোট। এই ফর্মুলাতে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা এটা একটা এই এই জিনিসটা আমাদের একটু মেমোরাইজ করে ফেলতে হবে যে কি হয়। তাহলে এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের সাধারণত স্যারের বই ধরেন বেশ কিছু প্রবলেম দেওয়া আছে যে নিশ্চয় তাহলে ওই যে দুটো অ্যান্সার হয়, দুটো অ্যান্সারের মধ্যে কোনটা অ্যান্সার সেটা বের করার জন্য এই দুটোর যে কোনো একটা ঘটনার কথা বলবে। ভারী করে পুনরায় শব্দায়িত করলে বিট আগের সমান থাকে, বা বিট বাড়ে বা বিট কমে, এরকম বলা থাকে। এইখান থেকে আমরা বুঝে ফেলতে পারবো। তাহলে দেখি এরকম একটা যদি প্রবলেম আমরা সলভ করি, এটা আমরা মনে রাখবো, বুঝতে পারবো। এটা নিয়ে একটা শর্ট টেকনিকও করা যায়। তাহলে যদি আমরা একটা প্রবলেম দেখি, এই যে আমি যে সুশলাকাগুলো আঁকলাম, একটা সরলরেখা, এর একটা সরলরেখা, হ্যাঁ, এ বি। তাহলে ধরলাম 256 বা 258 হার্টস, এটা বের করবো, আমি বিটা বের করবো। তাহলে আমাকে বললো এর কম্পাঙ্ক এফ এ দেওয়া আছে, এফ এ হচ্ছে 258 হার্টস, আর এন দেওয়া আছে হলো 6 বলা আছে। হ্যাঁ, এতটুকু বলা আছে। এবার বলার পর আবার কি বললো যে বিকে ভারী করে পুনরায় শব্দায়িত করলে বিট হয় 8টি। হ্যাঁ, তাহলে বললো এ এর কম্পাঙ্ক দেওয়া আছে, বি এর কম্পাঙ্ক, দেখো যদি আমরা এই প্রবলেমটা সলভ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে এফ বি বের করতে হবে। তাহলে এফ বি এর সূত্র কি? এফ এ প্লাস এন, এফ এ মাইনাস এন। মানে এটা ইউজ করলে আমাদের হবে 252 হার্টস, সরি 264 হার্টস, আর এটা ইউজ করলে হবে 252 হার্টস। হ্যাঁ, তাহলে আমার দুটো তো অ্যান্সার হবে না। তাহলে এখন এই পলিসি বি কে ভারী করলাম, বি কে ভারী, যেটা বের করতে বলছে সেটা। হ্যাঁ, বি কে ভারী করছি, খেয়াল করতে হবে কোনটা বের করতে বলছে। ভারী করতে সূত্র কিন্তু বি কে নিয়ে। তাহলে বি কে ভারী করার পর ভারী করলাম, পুনরায় শব্দায়িত করে বিট 8টি, মানে কি বিট বাড়ছে। ভারী করার পর পুনরায় শব্দায়িত করছে, বিট বাড়ছে। তো বিট ভারী করার পর পুনরায় শব্দায়িত করলে যদি বিট বাড়ে, প্রথম সূত্রটা, তাহলে যেটাকে ভারী করছি তার কম্পাঙ্ক অন্যটার চেয়ে কি হবে? ছোট, মানে কম। হ্যাঁ, তাহলে বি এর কম্পাঙ্ক কম, কিন্তু আমাকে বের করতে বলছে বি, তাহলে ভালো কথা। তাহলে বি এর সূত্র কম। কম হলে কোনটা প্রয়োগ করব? কম হলে, বেশি হলে সূত্র এটা যোগ, আর কম হলে বিয়োগ। যেহেতু কম সেজন্য বিয়োগটা আমরা মনে আছে দেখাইছিলাম, এফ বি যদি ছোট হয় তখন এটা আসে সূত্র। তাহলে সুতরাং যদি এই কথাটা আমরা লিখবো, ভারী করার পর বি এর সুশলাকাকে ভারী করে পুনরায় শব্দায়িত করার পরে যেহেতু বিট বেড়েছে, অতএব বি এর কম্পাঙ্ক এ এর চেয়ে ছোট। সুতরাং এফ বি সমান আমরা লিখবো এফ এ মাইনাস এন, মানে 258 মাইনাস 6 হার্টস সমান 252 হার্টস। এটা অ্যান্সার। এ ধরনের আর যতগুলো আছে আমরা মোটামুটি সবগুলো
বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা নিয়ে একটা শর্টকাট টেকনিকও হতে পারে, আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব।